মোহাম্মদ আব্দুল হান্নান, সায়েন্টিফিক সেক্রেটারি, চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে সপ্তম প্রতিষ্ঠা ও সায়েন্টিফিক ওয়েবিনারে উপস্থিত সুধীমণ্ডলী এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে প্রতি 1000 জন শিশুর মধ্যে 20 থেকে 25 জন জন্মগতভাবে হার্টের ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে, যাদের অধিকাংশের মাথায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে। ফলে সময় মতো উপযুক্ত চিকিৎসার অভাবে অনেক শিশু হৃদরোগী অকালে মারা যাচ্ছে, যা আমাদের কারোই কাম্য নয়। তাই মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার মহান লক্ষ্যে বাংলাদেশের শিশু রোগ চিকিৎসার জনক প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার এমআর খান স্যারের হাত ধরে স্যারেরই সুযোগ্য উত্তরসূরি শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, এই উপমহাদেশের প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশের চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য 2019 সালে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার অর্জনকারী অধ্যাপক ডাক্তার নুরুন নাহার ফাতেমা ম্যাডামের দেশের ধন্য শিশু হৃদরোগ চিকিৎসক, কার্ডিয়াক সার্জন ও সমমনা হৃদয়বান আরো কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে 2014 সনের প্রতিষ্ঠিত হয় চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ, সংক্ষেপে CHTB। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎ নিজেদের এবং পরিচিত হৃদয়বান আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জাকাত ও অনুদানের অর্থে প্রায় 200 জন্মগত শিশু হৃদরোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ বিদেশি সাহায্য সংস্থার মাধ্যমে আরো প্রায় 1300 জন্মগত হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। হৃদরোগ প্রতিরোধকল্পে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে প্রতি বছরেই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ এই দিনে এবং বিশ্ব হার্ট দিবসে আমরা আয়োজন করে থাকি সায়েন্টিফিক ওয়েবিনার, হেলথ ক্যাম্প সহ আলোচনা অনুষ্ঠানমালা। বর্তমান বৈশ্বিক অতিমারী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে আমরা গত বছর না এবারও ভার্চুয়াল মাধ্যমে সমবেত হয়েছি CHTBর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সায়েন্টিফিক ওয়েবিনার আয়োজন নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানমালায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন CHTBর বর্তমান সুযোগ্য প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের কিংবদন্তি পায়োনিয়ার কার্ডিয়াক সার্জন, আমাদের প্রফেসর এসআর খান স্যার। আপনাদের সদয় অবগতির জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদে সিরাজগঞ্জ 2 আসনের দ্বিতীয়বারের মতো নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের সকল চিকিৎসকের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না MP, যিনি বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর চেয়ারপারসন এবং জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা লক্ষ্য করছি তিনি ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দীর্ঘদিন ধরে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। স্যারকে আমি চিনি মেডিকেল কলেজের ছাত্র জীবন থেকেই আত্মমানবতার সেবায় নিবেদিত প্রাণ মেডিকেল ডেন্টাল ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর একজন সফল সংগঠক হিসাবেও। পেশাগত জীবনে স্যার একজন অভিজ্ঞ হার্ট সার্জন, যিনি আমাকেও জেনারেল সার্জারিতে ফেলোশিপ করার পর কার্ডিয়াক সার্জারিতে হৃদরোগীদের গুরুত্ব অনুধাবন করে কার্ডিয়াক সার্জারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরা আজকে এমন একজন প্রিয় ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়ে সত্যি আনন্দিত এবং গর্বিত। আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সুযোগ্য প্রেসিডেন্ট এবং বৈশ্বিক মহামারী কোভিড-19 নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সুযোগ্য চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, যিনি আজকের প্রধান অতিথির মতো CHTBর প্রতিষ্ঠা লগ্ন থেকেই যাবতীয় সমর্থন ও আন্তরিক সহযোগিতা সহ আমাদের প্রায় সকল আয়োজনেই তাদের শত ব্যস্ততার মাঝে উপস্থিত থেকে শিশু হৃদরোগীদের কল্যাণে নিয়োজিত
সংশ্লিষ্ট সকলকে অনুপ্রেরণা দিয়ে আসছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি ডক্টরস টিভি সরাসরি সম্প্রচার করছে এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার বেক্সিমকো ফার্মা জুম লিংকের মাধ্যমে প্রায় 500 জন উপস্থিতিকে একসাথে দেখার সুযোগ করে দিয়েছে। এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের সায়েন্টিফিক ওয়েবিনার পর্বে থাকবে পেডিয়াট্রিক কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি থেকে পর্যায়ক্রমে 2টি প্রেজেন্টেশন। আমাদের our first presenter is Dr. Ashfaq Ahmed Khan. His topic is a review on dilated cardiomyopathy in pediatric population. And second presenter, Dr. Amirul Hassan, pediatric cardiac surgeon, CMS Dhaka. His topic is extracorporeal membrane oxygenation or ECMO, the challenges and future in Bangladesh. We have two renowned experts in our panelist, Professor A.B.M. Abdus Salam, ex-head of the Department of Pediatric Cardiology in NICPD, and present Chief Pediatric Cardiologist, Square Hospital. He is the Honorable Secretary General of CSTB. Another expert in panelist is Professor Qazi Abul Hassan, a renowned pediatric cardiac surgeon in Bangladesh, ex-head of the Department of Pediatric Cardiac Surgery in NICPD, and present Chief Pediatric Cardiac Surgeon in Ibn Sina Hospital, Dhaka. এখন আমি সম্মানিত চেয়ারপারসন অধ্যাপক এসআর খান স্যারের অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানমালার শুরুতেই আমাদের প্রয়াত প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রফেসর এমআর খান স্যারের সহ বৈশ্বিক করোনা মহামারীতে চিকিৎসক ও সেবাকর্মী স্বাস্থ্যকর্মী সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের পাবলিকেশন সেক্রেটারি ও বিশিষ্ট শিশু কার্ডিয়াক সার্জন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডাক্তার রুকনুজ্জামান সেলিম। আমি ডাক্তার রুকনুজ্জামান সেলিমকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কর্নেল হার্নাল এন্ড আজকের অনুষ্ঠানের সভাপতি এবং বিজ্ঞ গুণীজন যারা আজকে এখানে আছেন এবং আজকে উপস্থিত শ্রদ্ধেয় এসআর খান স্যার এবং আমাদের হাবিব মুন্না স্যার, ব্রিগেডিয়ার নূর ফাতিমা ম্যাডাম, ইন্ডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ডি এবং আমার সরাসরি শিক্ষক প্রফেসর কাজী আবুল হাসান স্যার সহ সকলকে আমি সালাম জানিয়ে আজকের অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত অংশটা শুরু করতে যাচ্ছি। আমি অনুরোধ করব স্ক্রিন শেয়ারের সুযোগটা দেওয়ার জন্য প্লিজ। যিনি আছেন আইটি সেক্টরে কাইন্ডলি স্ক্রিন শেয়ারের একটা সুযোগ করে দেন। স্যার অনুমতি দেওয়া আছে, স্ক্রিন শেয়ার করেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্ক্রিন শেয়ার মানে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحمة ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون صدق الله العظيم. ধন্যবাদ ডাক্তার রুকনুজ্জামান সেলিম। আমি এখন চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের উপস্থিত অতিথিবৃন্দের
এবং উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে শুভেচ্ছা সহ সূচনা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও অন্যতম ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন নাহার ফাতেমা, বিভাগীয় প্রধান শিশু বিভাগ এবং প্রধান শিশু রোগ বিশেষজ্ঞ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এবং ঢাকা, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন নাহার ফাতেমা ম্যাডামকে তার ইন্ট্রোডাক্টরি স্পিচ দেওয়ার জন্য অনুরোধ করছি। ম্যাডাম আনমিউট হয়ে যান, ম্যাডাম আপনি আনমিউট হবেন। Thank you, Colonel Hannan, for your nice introduction. Respected Professor S.R. Khan, today's chairperson of the session and president of Child Heart Trust Bangladesh, and our mentor, and today's chief guest, Professor Habibe Millat MP, our friend of our Child Heart Trust Bangladesh always, and our today's special guest, Professor Shohidullah. He is not yet here, but he will join soon. I have joined. He has joined. Oh, sir, thank you. Thank you. So he is the president of BMDC, every one of you know, and the president of the National COVID Advisory Committee. And though he is so busy, he has joined. And thank you, Shohidullah Bhai, for joining this session. So, and my dear colleagues, ladies and gentlemen, and my dear students, Assalamu alaikum. So about Child Heart Trust Bangladesh, slide is not moving, I don't know. Madam. Huh? Yes, moving. So Child Heart Trust Bangladesh, it was established in 26 June 2014. And at that, since then, our motto was to ensure the welfare of children with congenital heart disease. In today's occasion, we are taking the privilege to pay our homage to the late founder chairperson of Child Heart Trust Bangladesh, Professor S.R. Khan, the then National Professor, Independence Awardee, and Ekushe Padak Awardee. So just to see some of the background features, we know that birth rate in our country is very high, neonatal mortality is very high, like 19, infant mortality is also still very high, like 26 per thousand. And in one study conducted in our country, in our hospital, we have seen that incidence of congenital heart disease is 25 per thousand live birth. And among them, 40% of complex heart disease died in first month of life and 60% in first year of life. And according to this incidence rate, about 50,000 to 75,000 children are born with congenital heart disease every year. And only in Dhaka city, 1,500 children born with heart disease every month. So we have identified some problem regarding our patient's perspective, physician's perspective, and economic perspective. In our patient perspective, we know that 80% of the children, they are from the underprivileged part of the society. They have no idea on available facilities in our country. They live in remote area or in less resourceful area. And not only that, they are less educated and they believe in many social taboos, and they don't know about the facilities available in our country. About the physicians, most of the pediatricians, they believe that a newborn baby with congenital heart disease has 100% mortality. And due to our limited knowledge, please mute everyone, please mute. Due to the limited knowledge of referral, history of congenital heart disease, and because of all these sufferings, there is considerable time loss between the diagnosis and the referral.
And also there is lack of awareness among the physicians about the available facilities in the country. Though we don't have that much of facilities, but still we have many facilities, but many of us don't avail those. And congenital heart disease is a less focused childhood illness, and it is not included in the integrated management of childhood illness, which everyone is following to reduce infant mortality in our country. Now, there are some problems regarding economic perspective. So treatment of congenital heart disease need ICU care, costly intervention, costly cardiac surgery, which is not possible for most of our parents and most of our families. And cardiac care is only available in Dhaka for the children. Patient needs to stay in Dhaka. Not only that, they need to travel, they need to stay in Dhaka. And for that, they have to face the daily work loss also. So there is income loss for them in spite of so many expense for the treatment. So in summation, there is late detection, which may lead to irreversible complications, even death, and surgical treatment of the complex congenital heart disease is even not available in our country. And many patients, moreover, need multiple surgeries, multiple intervention. So we have to prioritize those who need only single intervention. We can prioritize them so that they will get complete cure. So here is the role of the Child Heart Trust Bangladesh. We are creating awareness among the parents, among the pediatricians, among the caregivers, among the care receivers about the importance of the early referral, early treatment, and all these things. And in this regard, Child Heart Trust Bangladesh is also helping the helpless, those who are not having money for the treatment, those who are not having other facilities. We are trying to give them support from our level. So what are the aim, objective, and goals of Child Heart Trust Bangladesh? First of all is the early detection of the congenital heart disease and treatment of the associated comorbid condition, and then awareness program for the parents, for the pediatrician, and for everyone who are care receivers and caregivers, training to build manpower to treat this kind of children, because you know that pediatric cardiology and cardiac surgery is very difficult, need highly skilled manpower for this subspecialty, and also to build one-class facility for the children so that they can give service. Also, rehabilitation of the children after their treatment, or even during treatment, or before treatment, or for the untreated cases. So these are our activities, glimpses of activities. We are seeing the banner. This is used for collecting Zakat fund, and Zakat collection and distribution is one of our major activities for the Child Heart Trust Bangladesh. And every year we help like 40-50 children with congenital heart disease for their surgery and for their for their intervention also. The other one, the pink one, is a leaflet which is for awareness creation of the parents, for the doctors, and everyone. So in summary, activities of the Child Heart Trust is the fund collection, especially from the Zakat, because you know that Zakat is a must, is forced for the Muslims. So we usually concentrate on this because everyone is giving Zakat. So why not to help a poor child to get rid from the heart disease? That will be the best actually mean to use Zakat money. Then we are doing heart screening camp for the children in many schools, in many villages. And we are trying to actually detect heart disease at very early stage, even before the appearance of the symptoms among them. So that's why we are doing heart screening camp. And then we are doing some charity intervention. We are arranging some program for the charities. People are coming from other countries. They are also helping us. And last program, what we are doing in COVID situation is the food support. So we are giving, sometime we are giving food support to the needy children living in the slum areas in Dhaka cities. So these are some of the photos from our heart screening camp in Gazipur. This one is in Gazipur. This is in Adamji Cantonment School. And this was the program which was organized by Little Heart charity program for the intervention and surgery
and we are actually honoring them on behalf of Child Heart Trust Bangladesh. You are seeing our Professor MR Khan sir there, and the then Director General Medical Services, Major General Azad sir is also there, and Major General Harun sir, Nasir sir, along with Jamil Alata. So these are the activities, and we also do every year we celebrate World Heart Day as a CME program, actually to spread our activities and also to actually educate our members and also all the pediatric cardiac professionals about some of the special topics, like presentation of a special topics from the surgery side, from the medicine side, from the anesthesia side, like this. So this is one of the school where we have conducted a screening program, and in this COVID season, in this Ramadan, we gave them food support also. So these are the food support program in this Ramadan from our side to the COVID affected poor people. And this is the iftar party for the iftar program for the rickshaw puller in the Komlapur railway station area from our side. And this is our Professor MR Khan sir in one of our raising day. So in conclusion, to establish one-stop national center for children and adults with congenital heart disease is our dream. Rubella vaccination to all girls and women of childbearing age is another dream, so that we will be able to eradicate congenital rubella syndrome, because nowadays only children are getting this vaccine, not the girls and the women of childbearing age. So they have to be included in the immunization program. Thirdly, screening of the all newborn baby for congenital heart disease, what we are doing in our combined military hospital. I hope all the neonatal unit will do these things. And then inclusion of the cyanosis and as a danger sign in IMCI, I will request our Professor Shohidullah sir to include this sign as one of the danger sign for congenital heart disease. So Child Heart Trust Bangladesh, শিশু রোগীদের কল্যাণে নিয়োজিত সুস্থ শিশু সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর, আসুন তাদের সাহায্য করি। ধন্যবাদ। Thank you, madam. Thank you, madam, for your nice brief introduction on Child Heart Trust Bangladesh activities on its 7th founding anniversary. Actually, our dream is to establish a heart hospital which can serve all the activities for the congenital heart disease patients, poor patients. Thank you very much. Gentlemen, dear audience, now I invite all of you in our scientific webinar session. We have two paper presentation in today's webinar. First paper is on dilated cardiomyopathy. We know that dilated cardiomyopathy is the most common form of heart problem, with this results in congenital cardiac congestive heart failure, and ultimately which needs heart transplantation in adult and children. So among the children's, this dilated cardiomyopathy is also not uncommon. Our today first speaker, Dr. Ashfaq Ahmed Khan, will present on his topic a review on dilated cardiomyopathy in pediatric population. I invite Dr. Ashfaq Ahmed Khan to deliver his paper. Thank you. Respected chairperson of the session, respected chief guest, special guest, respected panel of experts, learned audience, assalamu alaikum and very good evening.
My topic of presentation is dilated cardiomyopathy in pediatric population. And please bear me in next 5 minutes. Dr. Ashfaq, you please proceed. Dilated cardiomyopathy is a myocardial disorder characterized by a dilated left ventricle and systolic dysfunction that commonly results in congestive heart failure. It is the most common form of cardiomyopathy and cause of cardiac transplantation in both adults and children. The annual incidence is like 1.1 to 1.5 per 100,000 children under 18 years of old. The most common form is dilated cardiomyopathy, followed by hypertrophic cardiomyopathy. And the third common is the restrictive cardiomyopathy. And 30% of the restrictive cardiomyopathy having mixed phenotype. A task force by WHO formed in 1980, chaired by British cardiologist John F. Goodwin, who first classified these cardiomyopathies basing on structural and hemodynamic phenotype. And he classified as dilated cardiomyopathy, hypertrophic cardiomyopathy, and restrictive cardiomyopathy. As you can see on the screen, this is the outline of the blue one is the outline of normal LV in absence of valvular heart disease, and the red one is the dilated left ventricle. And this specimen is of a patient who undergone cardiac transplantation for the first time in Italy, having a dilated left ventricle. In 1995, WHO classification were based on combination of morphological, physiological, and etiologic, excluding the extrinsic cause to myocardium, that is infection. You can see the American College of Cardiology classification of cardiomyopathies. They classified as genetic, mixed, and acquired. Under the heading of genetic, hypertrophic cardiomyopathy, arrhythmogenic right ventricular cardiomyopathy, LV non-compaction cardiomyopathy, some form of glycogen disease, conduction defects, myocardial myopathies, long QT syndrome, Brugada syndrome, short QT syndrome, and catecholaminergic polymorphic ventricular tachycardia, Asian SUNS, that is sudden unexpected nocturnal death syndrome, and mixed form is DCM, that is dilated cardiomyopathy, restrictive cardiomyopathy, and also the acquired form is inflammatory, that is myocarditis, stress provoked or Takotsubo, then the tachycardia induced and infants of insulin dependent diabetic mothers. European Society of Cardiology also classified in the similar way almost. Now the cause of DCM, the most common cause of DCM in children is myocarditis and neuromuscular disease like Duchenne or Becker's muscular dystrophy. The pediatric cardiomyopathies can result from coronary artery abnormalities, tachyarrhythmia, exposure to infection toxin, and secondary to other underlying disorders. The genetic cause involves the autosomal dominant form, recessive, and also X-linked recessive mitochondrial inheritance and de novo mutations. Evidence of viral myocarditis is common in children with DCM. About 35 to 48% of children with DCM undergo endomyocardial biopsy have evidence of myocarditis. Parvovirus, B19 influenza, Epstein-Barr virus, HIV, Coxsackie virus, herpes, adenovirus have all been identified in myocarditis. Anthracycline exposure also can cause DCM, and they cause oxidative stress and reactive oxygen generation resulting in cell damage. Now the sign symptoms. The spectrum of sign symptom varies from no symptoms to subtle and features of frank congestive heart failure. The subtle symptoms exist usually in young children and infants, and adolescent and children usually present with the features of congestive heart failure. Babies and young children with congestive heart failure usually present with irritability, failure to thrive, increased sweating, especially with physical activities, pale color, faster breathing, and or wheezing. Older children present with difficulty in breathing, coughing, pale color, decreased urine output, swelling of body, excessive sweating, and fatigue with minimal activities.
DCM caused by viral myocarditis can progress very rapidly within 24 to 48 hours, and children may report to emergency. And they can also present with either bradycardia or tachycardia. Now, the definition of DCM, that is the presence of fractional shortening less than 25%, that is more than 2 standard deviation, or ejection fraction less than 45%, that is more than 2 standard deviation. LV and diastolic diameter is more than 117%, excluding any cause of myocardial disease. The familial form of DCM is diagnosed by the presence of 2 or more affected relatives with DCM meeting the above criteria, or a relative of DCM having unexplained death, sudden death before the age of 35 years. Now, the investigation, the commonest is the X-ray chest, which shows the cardiac enlargement and features of pulmonary congestion. As you can see on the left side X-ray, there is pulmonary congestion and battering appearance that results in the improvement after giving diuretics. ECG also can give clue to the etiology, like in case of L kappa, that is anomalous origin of left coronary artery from pulmonary artery. The QFs in the V4, V5 lead and AVL, often associated with ST segment elevation and T inversion, can indicate L kappa. And there is also polymorphic P in the different ECG leads can lead to ectopic atrial tachycardia and premature junctional reentrant tachycardia. If we see in this ECG, there we can detect that there is a narrow complex tachycardia along with P inversion in lead 2, 3 and AVF. The echocardiography confirms the diagnosis, and we can measure the dimensions of LV. CMR, the cardiac magnetic resonance, give accurately the dimensions of functions, including the strain measurements. And contrast is especially the gadolinium contrast enhancement is a predictor of mortality in case of fibrosis if there is delayed enhancement. Endomyocardial biopsy is rarely done, and it is useful in iron overload, amyloid and other infiltrative process, and myocardial biopsy is still very helpful in these cases. We can monitor the heart rate by 24 or 48 hours of Holter monitoring, and we can detect the arrhythmia also. And in selected cases having the syndromic features, we can do the metabolic and genetic workup as well. Creatine phosphokinase is elevated in dystrophin defect related DCM. In suspected cases of myocarditis, troponin I and creatine kinase myocardial band estimation are useful. We can do also the viral culture and PCR for viral detection, but detection of the viral genome often does not alter the treatment plan, and it is difficult to justify doing these tests routinely for children with DCM. We can also screen the first degree relatives of children with DCM to detect or identify the genes that are specific for our populations. Treatment of DCM involves supportive mainly, and the best treatment is the etiology specific. The major objectives in the management are rapid recognition of shock state and resuscitation and protection and support and maintenance of vital organ function, etiology specific management, identification and correction of aggravating factors. The first of all supportive treatment that is digoxin, that is useful even in the presence of myocarditis, and then diuretics, furosemide. If there is decompensation of cardiac function, we can use intravenous inotropes. Dopamine and dopamine is the mainstay of therapy. Angiotensin converting and inhibitors that reduce the systemic vascular resistance, causing vasodilatation, improve the LV performance. Captopril and enalapril is used in children mostly. The newer generation and third generation beta blocker, that is carvedilol, is useful in this DCM. Besides the beta blocking, it also causes vasodilation. It has been observed that it prevents the sudden cardiac death in adults, and it also protects against tachyarrhythmia. But the initiation requires hospitalization, and
the anticoagulation aspirin is very useful in presence in the risk of the clots in the LV. Aspirin is used almost in all cases, and warfarin is used if there is demonstrable LV clot or LV ejection fraction below arbitrarily cut off. And now the etiology is specific. If we can identify the cause like levocarnitin deficiency, we can give levocarnitin and as well as thiamine. The initiation of treatment with thiamine gives dramatic response in deficiency. The evidence of immunoglobulin in DCM has not been compelling enough for most practicing pediatric cardiologists for routine use. Rather, the IgG apheresis was documented as a safe and effective method for managing DCM patients associated with antimyocardial antibody-mediated DCM. Immunosuppressive therapy, the two small studies in children have suggested significant benefit, but there is no benefit in adult population. Until clear evidence is available, immunosuppressive treatment is not generally recommended. There is some role of surgery, reduction ventriculoplasty aimed at improving the ejection fraction, but the procedure is limited, having limited long-term benefit, and it cannot be generally recommended for children with DCM. Assist devices and artificial heart is very useful, but very expensive, and they can breeze between the failing heart and the transplantation procedure. Cardiac transplantation is the final treatment of symptomatic children with DCM having severe LV dysfunction, and the 5-year survival after cardiac transplantation varies from 50% to 70%. Now the prognosis, the children with DCM have showed significant improvement with complete clinical and echocardiographic resolution in a small proportion of patients. In general, 35% children improves completely, 35% children live with some disability, and in rest 30% children have progressive heart failure. And the highest risk period for children with DCM is in the first year after diagnosis, with 26% patients achieving the end point of death or transplantation compared with less than 1% or around 1% per year in subsequent years. Now the experience in our hospital, around 300 cases has been treated in our hospital, Combined Military Hospital, Dhaka, and the most of the cases are idiopathic origin, and we have identified some treatable and secondary causes in children and neonates, that is hypocalcemia, vitamin D deficiency, and also secondary to severe aortic stenosis, coarctation of aorta, and also the carnitine deficiency. Some cases we diagnose related to myocarditis caused by Coxsackie virus, and several cases were dramatically improved after introduction of IVIG and thiamine. In fine, in children, DCM is a diverse disorder with outcomes that depend largely on cause, age, and heart failure status at presentation. Most children do not have a known cause of DCM, which limits the potential for disease-specific therapies. Management of children with dilated cardiomyopathy remains difficult. Early identification of detectable causes and prompt management accordingly can save lives of many debilitated children. My presentation is mainly based on a review article that published in Cardiovascular Journal, and it is the respective authors is Professor Nurna Fatima and Dr. Noor Ishrat Nazmi. Thank you for patient hearing. Thank you, Dr. Lieutenant Colonel Ashfaq Ahmed Khan, for your nice presentation. I think we will hear more on these topics after our second presentation from our learned expert or panelist. Now I invite our second presenter, Dr. Lieutenant Colonel Amirul Hassan, Pediatric Cardiac Surgeon, CMS Dhaka. He will present on ECMO. ECMO actually is the extracorporeal life support, is an extracorporeal technique of providing prolonged cardiac and respiratory support to the persons whose heart and lungs are unable to provide an adequate amount of gas exchange or perfusion to sustain life. Nowadays, this treatment is also being used to support the critically ill patients with COVID-19 pneumonia, for whom ventilation
is insufficient to sustain blood oxygen levels. So I invite Lieutenant Colonel Dr. Amirul Hassan to present his paper on ECMO, the challenges and future in Bangladesh. Thank you. Sir, am I audible, sir? Yes, you're audible. Thank you. Respected chief guest, chairpersons, my teachers, and all my senior and junior colleagues, Assalamu alaikum. Before starting my presentation, I'd like to congratulate Child Heart Trust Bangladesh on their 7th foundation anniversary and successful completion of 7 years, and wishing all the best in the upcoming years. ECMO is the use of artificial lung located outside the body that puts oxygen into the blood and continuously pump this blood into and around the body. ECMO is applied to neonates, children, and adults in cardiac or respiratory failure not responding to conventional measure or treatment. On history, first successful pediatric case was done in 1972, and from 1990, standard practice for neonates and practice pediatrics in some center. This is the first successful ECMO patient in 1971, and this is the first neonatal ECMO survivors, which was done in 1975. And you see the size of the ECMO from the whole room, and it goes to the portable one. Blood is drained via the venous cannula, and carbon dioxide is removed, oxygen added through the extracorporeal divide. Blood is then returned to systemic circulation via another vein or artery. And on ECMO, they're mainly used for as a bridging therapy, that is the bridging to recovery, that buying time for patient to recover, bridge to decision, that provide temporary support to patient and allow clinician to decide on the next step. And lastly, the bridging to transplant, provide support to patient while awaiting suitable donor. This is the component of the ECMO circuit. Blood pump, nowadays we use centrifugal pump, which is now very reliable and can provide support up to 21 days. Membrane oxygenator, add oxygen and remove carbon dioxide from blood, and heat exchangers are used for temperature regulation of the extracorporeal disease. And these are the cannulas and tubing system. And different configuration, venovenous ECMO is mainly used for respiratory failure, and blood is drawn from the central vein, passed through the ECMO machine, and then returned back via the central vein. And this is the single cannula technique of the venovenous ECMO, that is blood is collected, desaturated blood is collected from the SVC and IVC, and oxygenated blood is returned back to the same cannula central part to the RA. This is the two cannula system venovenous ECMO. And venoarterial ECMO mainly used to patients with severe cardiac failure with or without respiratory failure. It is mainly used for postoperative pediatric cardiac patient. And this is peripheral venoarterial ECMO cannulation system, that is blood is connected from the femoral vein and oxygenated blood is returned back through the femoral artery, axillary or carotid artery. And central venoarterial ECMO system is mainly used for the postoperative patient. Deoxygenated blood is collected from the RA, and oxygenated blood then returned back to the aorta directly. Indication here, I only mentioned the pediatric indication, but there are some adult indication also. In pediatric indication, there is meconium aspiration syndrome, congenital diaphragmatic hernia, respiratory distress syndrome, persistent pulmonary hypertension, and in postoperative cases, perioperative cases, inability to wean from cardiopulmonary bypass after CT surgery, low cardiac index, or prolonged CPR with adequate tissue perfusion. I will not go in details about the ECMO mechanism, that is the initiation, maintenance, and monitoring. Here, one thing is to say during the monitoring that monitoring is very crucial, and it is monitored by oximetry, pressure monitoring, vital parameters monitoring, neurological status, vascular status monitoring. And during the monitoring, ACT is always maintained between the 180 to 210 degree 10 seconds. A safety checkup is conducted every 4 hours. And discontinuation and weaning. Now come with the ECMO complication. ECMO is having this is the main challenge for the ECMO center to manage the complication. And the main complication is the bleeding, which occurs in 30 to 40% cases, and infection, it occurs around 10 to 12% patient. ECMO outcome here, Extracorporeal Life Support Organization is an international organization. They mainly, they all worldwide, they maintain the patient registry around 500 centers worldwide.
They provide education, training, research, and data management for the advancement of extracorporeal life support. Here is the ELSO data, which shows that around 500 center with more than 1,60,000 ECMO run. And the outcome is they have shown here that in case of neonatal cardiac patient, ECMO survival is around 43%, and in pediatric cardiac ECMO around 53%. And total adult, child, and pediatric, it is around 44% ECMO survival. And this is the COVID-19 cases ECMO data irrespective of ages. And here is to mention that in ECMO run patient, COVID-19 in hospital mortality is around 49%. And the same data which shows that in hospital mortality is around 49%. In our country's perspective, hospital having ECMO facilities in our country, 3 hospitals is now having: National Health Foundation Hospital and Research Institute, Combined Military Hospital, and the SCOR Hospital. But none of the hospital is yet to become member of the ELSO. Challenges of establishing a pediatric ECMO center, identifying around one point of contact, that is ECMO director. How do we coordinate the activities if we get a call for ECMO? Infrastructure and component, robust blood bank, and multidisciplinary team approach. Here is the in-house ECMO pathway flow chart, which shows that when the emergency code is signaled, that is code blue, from then to initiation of the ECMO, it takes only 15 to 20 minutes. It reflects that how much challenging it is to establish a ECMO patient after the code blue initiation, and how much coordination is required in this case. Here's the ECMO team members. In these team members, pediatric intensivists, critical care intensivists, CT surgical team, and perfusionists mainly play the main role. Others are anesthesists, surgical technician, transport team, and emergency duty doctor. In multidisciplinary team approach, ECMO director plays the main role. He ensured that everybody is worked for one and one working for everybody. He ensured all confusions, and he also formulated policies and the guidelines. Another challenge is the coordinating activities of the ECMO call. In this coordination, there is 2 types of coordination. One, clinical coordination, the coordination between the perfusion, nursing, surgical team, blood bank, intensive care management, and supporting staff. And in the logistic coordination, there is the financial management, related counseling, and emergency storage supply team. If you see this picture, a ECMO run patient, which you barely found, surrounding by the huge instrument. And in this instrument infrastructure, there are place of initiation, that is pediatric ICU, ECMO component, disposable to be kept ready in the hospital or can be done within a short time, lab requirements, adjunct medical devices, and the manpower. Complication of the ECMO is the main challenge for great challenge for a ECMO center. And in the worldwide international standard, complication infection is around 9 to 10%. With only 42% survive. So it is a great challenge for any new ECMO center. And the same way, outcome is also a great challenge for a new ECMO center, where is the survival rate only 54%. And initially it will be very less, and if it will be very frustrating for a new center to start the ECMO, established ECMO center. And the cost for the very first day, the initiation of the ECMO, it cost around 3 to 3.5 lakh taka in our country. With this, daily ICU charge, medicine, disposables, laboratory test cost, etc., all are added with it. And if you run a patient with ECMO around 8 to 10 days, it costs around 6 to 7 lakh. ELSO membership, none of the center in our country become ELSO membership, but it is very much important and required for quality improvement, technical support, education and training, research and data management, for the advancement of extracorporeal life support patient management. With ECMO support, the definition of human viability has changed, and complete arrest of the heart or lung no longer means death. National support is crucial in terms of policy making, infrastructure building, providing skilled manpower, financial aid to patients, which may save many lives by facilities of ECMO. Thank you, sir. Thank you all for patient hearing, sir. Thank you, Dr. Lieutenant Colonel Amirul Hasan, for your nice presentation on ECMO. Though ECMO is the very important life support, extracorporeal life support technique
but it is also, you have shown, associated with many complications. Our setup is not educated enough. So challenges to us is overcome all these, with these pitfalls, to establish a ECMO unit with all adequate multidisciplinary team and supports. Thank you very much. Now, dear audience, we will like to hear from our expert panelist. On our first paper, we have expert panelist, Professor ABM Abdus Salam, the Honorable Secretary General of Child Heart Trust Bangladesh and renowned pediatric cardiologist, who was the ex-head of the NICBD and now working as a chief pediatric cardiologist in Iskar Hospital. So I like to invite Professor ABM Abdus Salam sir to say a few valuable words on our first paper, dilated cardiomyopathy in Colonel Thank you, sir. for your introduction and nice conduction of the program. আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা জানাতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, কারণ তার স্মৃতির উদ্দেশ্যে জন্ম শতবর্ষ পালিত হচ্ছে বাংলাদেশে বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং দ্বিতীয়ত আমি সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই আমাদের জাতীয় অধ্যাপক এমআর খান স্যারকে, যার প্রচেষ্টায় আজকে আমরা সমবেত হয়েছি চাইল্ড হার্ট ট্রাস্টের ব্যানারে। সম্মানিত সভাপতি, আজকের ওয়েবিনারের সর্বজন শ্রদ্ধেয় পায়োনিয়ার কার্ডিয়াক সার্জন অফ দিস কান্ট্রি কিংবদন্তি আমাদের এসআর খান স্যার এবং প্রধান অতিথি প্রফেসর হাবিব মিল্লাত, যিনি গণমানুষের নেতা না শুধু, তিনি ডাক্তার সমাজেরও নেতা এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছাকাছি লোক। এছাড়া আমি সম্মান জানাতে চাই প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহকে। স্যার অনেক কিছু দায়িত্বে আছেন, তিনিও সরকারের অনেক কাছাকাছি আছেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে আছে। বিশেষ করে কোভিড নিয়ে আমরা প্রতিদিনই তাকে টেলিভিশনে বিভিন্ন রকমের উপদেশ বা পরামর্শ দিতে দেখি। আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে, এই 7th ফাউন্ডিং অ্যানিভার্সারিকে গৌরবান্বিত করেছেন, এই জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। তো প্রথমে আমি চাইল্ড হার্ট ট্রাস্ট সম্পর্কে দুটো কথা বলবো। যে জেনারেল সেক্রেটারি, প্রতি বছরই আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে থাকি, কিন্তু এবার সায়েন্টিফিক ওয়েবিনারের জন্য আপনার টাইম খুব কনস্ট্রেন্ট, সেজন্য আমি অল্পতেই শেষ করব। Child Heart Trust is a non-political, non-profitable and humanitarian organization, and it is committed to improve the pediatric cardiac care status in Bangladesh. এবং Brigadier General Nurunur Fatima, actually she was dreaming this is the brain child, আমরা বলি যে ম্যাডামের ব্রেন চাইল্ড হচ্ছে চাইল্ড হার্ট ট্রাস্ট। তো আমরা 21 জন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, সার্জন, অ্যানাস্থেসিস্ট, পারফিউশনিস্ট মিলে আর কি স্যারের উদাত্ত আহ্বানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কতগুলি মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এটা 6 বছর আগে আপনার 2014 সালে 26শে এপ্রিল এই যাত্রা শুরু করি আর কি। তো এই যাত্রাতে আমরা পৃষ্ঠপোষক হিসাবে অনেককেই পেয়েছি, তার মধ্যে হাবিব মিল্লাত স্যার এবং প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহকে আমরা সবসময় পাশে পেয়েছি বিভিন্ন রকমের উপদেশ দিয়ে। এবং এই অর্থে আমি একটি বিশেষ অবদানকে স্বীকৃতি হিসাবে বা কৃতজ্ঞতা হিসেবে জানাতে চাই। সেটা হচ্ছে যে প্রফেসর হাবিব মিল্লাত যখন সংসদীয় কমিটির সমাজ কল্যাণ অধিদপ্তরের সংসদীয় কমিটির চিফ, তিনি আমাদের এক অনুষ্ঠানে এসেছিলেন। আমরা বলেছিলাম যে বার্ডেন অফ কনজেনিটাল হার্ট ডিজিজ অ্যান্ড ল্যাক অফ ফ্যাসিলিটিস ফর দি পোর পেশেন্ট পার্টিকুলারলি, তিনি তখনই এটা ইনক্লুড করে নিয়েছিলেন যে সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তরের থেকে যে একটা অনুদান আগে দেওয়া হতো স্ট্রোকের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টে, পরবর্তীতে তিনি এটা ইনক্লুড করে দিয়েছে জন্মগত হৃদরোগ থাকলেও তাদেরকে সরকার সাহায্য দেবে। এবং সেই সুবাদে অনেক গরিব লোক আমাদের কাছে আসছে, ফর্ম নিয়ে আমরা ফিল আপ করে দিচ্ছি, তারা উপকৃত হচ্ছে। কিন্তু এটা এখানেই
মানে শুধু সরকারের একার পক্ষে এই এত বড় সমস্যার সমাধান করা সম্ভব না। আপনারা নুরুন্নাহার ফাতেমার প্রেজেন্টেশনে দেখেছেন যে বাংলাদেশে প্রায় 5 লক্ষ শিশু হৃদরোগ আছে, এছাড়া আছে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, তার মধ্যে যে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে প্রেজেন্টেশন হলো। তো এই যে অসংখ্য শিশু, তার মধ্যে 25% আমরা জানি যে তারা বিলো পভার্টি লাইন, অর্থাৎ প্রায় 1,25,000-এর মতো শিশু হৃদরোগী আছে যাদেরকে এক্ষুনি চিকিৎসা করা দরকার। তো এই যে এত বিশাল জনগোষ্ঠী, এই হৃদরোগের সংখ্যা, এদেরকে এই চ্যালেঞ্জ, এটাকে মোকাবেলা করতে হলে সরকারের একার পক্ষে সম্ভব নয়, আমাদেরকে আগেই আসতে হবে। আপনি যদি লক্ষ্য করেন যে ইন্ডিয়াতে সরকারি প্রতিষ্ঠান যতটা না ভালো করছে, বেসরকারি বা কর্পোরেট বা ফিলান্থ্রপিক ইনস্টিটিউট লাইক অমৃতা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নারায়ণা হেলথ, এরা কিন্তু অনেক বেশি সার্ভিস দিতে পারছে, বিকজ তারা ইন্টিগ্রেটেড অ্যান্ড কোঅর্ডিনেটেড সার্ভিস দিয়ে এই মানে জন্মগত হৃদরোগীদেরকে ভালো করে তুলছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক রুগী বিদেশে চলে যায় আমাদের সিস্টেমের প্রতি আস্থার অভাবে, আমাদের কোয়ালিটির প্রতি আস্থার অভাবে বা এডিকুয়েট ইনফরমেশন না থাকার কারণে। তো এই যে মানে অসুবিধাগুলোকে কাটিয়ে ওঠার জন্য এই আমাদের চাইল্ড হার্ট ট্রাস্ট আমরা যাত্রা শুরু করেছি 6 বছর আগে, এবং ইতিমধ্যে আপনি দেখেছেন, আপনারা দেখলেন যে নুরুন্নাহার ফাতেমার প্রেজেন্টেশনে যে আমাদের অ্যাক্টিভিটিগুলো কী ছিল। কিন্তু আমাদের সাকসেস যেমন ছিল, ব্যর্থতাও আমাদের অনেক আছে। আমি মনে করি ব্যর্থতা জেনারেল সেক্রেটারি হিসেবে আই শুড শেয়ার শোল্ডার অল দিস থিংস। এর মধ্যে একটা বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা জাতীয় অধ্যাপক এমআর খান স্যার যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু আমরা সেন্ট্রাল হাসপাতালের সবগুলো অনুষ্ঠান করেছি এবং আমাদের অফিসও সেখানে ছিল, এবং পরবর্তীতে স্যারের 2019 সালের 5ই নভেম্বর স্যারের মৃত্যুবরণ করার পর থেকেই সেন্ট্রাল হাসপাতালে বিভিন্ন রকমের ক্রাইসিস হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে সর্বশেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে আমরা সেখানে আর অফিস করতে পারছি না, আমাদেরকে অফিস শিফট করতে হবে। তো তাহলে আমাদের মানে ব্যর্থতাটা হচ্ছে যে আমরা এত 6 বছরেও একটা মানে একখণ্ড জমি অথবা একটি বাড়ি অথবা একটা ভাড়া করে হলেও একটা অফিস আমরা এখনও জোগাড় করতে পারিনি। তো আমি বিশ্বাস করি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমাদের পৃষ্ঠপোষক শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীদের মাধ্যমে, আমি বিশ্বাস করি হাবিবে মিল্লাত স্যার এবং প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এরা সরকারের অনেক কাছাকাছি লোক, এবং আমরা আমাদের সহসভাপতি একজন ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ডি, এবং আমাদের প্রাক্তন সভাপতি প্রফেসর এমআর খান স্যারও একজন ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ডি এবং জাতীয় অধ্যাপক। তো আমরা যারা মানে কর্মী হিসেবে কাজ করছি, আমরা চাই যে আপনারা আমাদেরকে যদি একটু জায়গার ব্যবস্থা করে দেন বা একটু বসার স্থান করে দেন, তাহলে আমরা আরও কাজকে আগে নিতে পারবো। যদিও আমাদের একটা বেস্ট ড্রিম যেটা, সেটা ওয়ার্ল্ড ক্লাস একটা হসপিটাল করা, যেখানে আমরা গরিবকে ফ্রি চিকিৎসা দিব এবং যারা কিছু সাপোর্ট করতে পারে তাদের কম ইয়েতে চিকিৎসা দিব। আজকে আপনারা দেখলেন যে একটা মানে ECMO নিয়ে একটা প্রেজেন্টেশন হলো। ECMO অ্যাকচুয়ালি ইজ অ্যান অ্যাডভান্স লাইফ সাপোর্ট ক্রিটিক্যালি ইল পেশেন্ট where there is lung failure or heart failure or both heart and lung failure, এসব ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এবং এটা প্রত্যেকটা আইসিইউরই থাকা উচিত ইন অল কাইন্ডস অফ ডিজিজ, এবং পার্টিকুলারলি কার্ডিয়াক সার্জারির পরে, পার্টিকুলারলি নিউনেটাল সার্জারির পরে এই মানে এই ECMO সাপোর্টটা কিন্তু একটা বেস্ট থেরাপি টু সেভ দ্য লাইফ। এবং দেখা গেছে যে এবার 54%, যেটা আমিরুল খুশরো নাইস একটা মানে প্রেজেন্টেশন দিয়েছে, আমরা সেখান থেকে লার্ন করলাম। সো এটা কিন্তু তেমন কস্টলি না। আমি কয়েকদিন আগে একটা ওয়েবিনারে ছিলাম, ইন্ডিয়ান একজন, ওরা বললো যে আমাদের ইন্ডিয়াতে এখন এটা 18 লাখের মধ্যে হয়ে যাবে, 15 to 18 লাখ। তো এরকম সামর্থ্য কিন্তু আমাদের আছে, কিন্তু আমাদের স্কিল ম্যান পাওয়ার নাই, আমাদের ইনিশিয়েটিভ নাই বলে আমাদের এই মানে ECMO সাপোর্টটা বাংলাদেশে এখনও 2-1টা হাসপাতাল ছাড়া নেই, এবং সেগুলো সবই প্রাইভেট হসপিটাল বা কর্পোরেট বা ট্রাস্টি হসপিটাল আর কি। তো আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আপনারা দেখেছেন আমাদের অ্যাক্টিভিটি। আমি আশা করব আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধেয় এসআর খান স্যার এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ডে আমাদের সবার গর্ব, ডাক্তার সমাজের গর্ব নুরুন্নাহার ফাতেমা
আমরা সবাই মিলে যদি একটু উদ্যোগ নেই তাহলে আমাদের একটা ঠিকানা হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আমরা একটু একখণ্ড জমি পাই তার মাধ্যমে আমরা আমাদের সাথে বিদেশে অনেক এনজিও আমাদের সাথে কাজ করেছে। সেই এনজিওর মাধ্যমে আমরা প্রায় 2500 পেশেন্টকে একদম ফ্রি ডিভাইসের মাধ্যমে চিকিৎসা এবং সার্জারির মাধ্যমে চিকিৎসা করেছি এবং এই পর্যন্ত আমরা আমাদের চাইল্ড হার্ট ট্রাস্ট থেকে 98 লাখ টাকা, প্রায় 1 crore টাকা আমরা পেশেন্টদেরকে ডোনেট করেছি এবং তারা সবাই গরিব এবং দুঃখী এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তারা মাত্র 4টি শিশু বাদে সবাই ভালো হয়ে গেছে এবং তারা একটা নতুন জীবন পেয়েছে। তো আসুন, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, তবে একটা ছোট্ট কমেন্টস করব, মানে অ্যাড করব আমি। আশফাকের প্রেজেন্টেশন ওয়াজ এক্সেলেন্ট, but a dilated cardiomyopathy, although he has nicely described the causes in case of dilated cardiomyopathy, starting from the toxin, cocaine, alcohol, all are things. But in case of pediatric population, the most common cause is post-viral myocarditis followed by chronic myocarditis followed by cardiomyopathy এবং কক্সেকি বি হচ্ছে মোস্ট নটোরিয়াস এন্টারোভাইরাস এবং মুরিন মডেলে দেখা গেছে যে অনেক দিন পর্যন্ত এই ভাইরাসের আরএনএ পার্টিকেলকে ওই ইয়েতে পাওয়া যায়, মানে মায়োকার্ডিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে। এর অর্থ হচ্ছে এই যে ভাইরাসটা ঢোকার পর থেকে দেখা যাচ্ছে যে শরীরের ভিতরে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন শুরু হয়, জাস্ট লাইক দ্যাট অফ দ্য কোভিড, এবং এটা আবার সিজনাল ভেরিয়েশন আছে। এবং দেখা যাচ্ছে আমেরিকাতে জুনে একটা ইনফেকশন হলো, স্লাইড ডায়রিয়া, সেলফ লিমিটিং ইমপ্রুভ করে যাচ্ছে বা স্লাইড কাপ করে নিয়ে আসছে। এরপর সেপ্টেম্বর অক্টোবরের দিকে দেখা গেল যে এই পেশেন্টগুলার ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে যাচ্ছে। So identification of these sorts of infection by virus is very difficult and to follow is very difficult. But আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমি এই ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে একটা রিসার্চ করেছি আমার জাতীয় হৃদরোগ হাসপাতালে যখন ছিলাম। সেখানে আমি দেখেছি যে আপনার আইজি থেরাপি, যেটা আমরা এখন কোভিডে দেবে আরও অনেক কিছুতে ব্যবহার করি, এটা যদি 2 to 3 weeks অনসেটের মধ্যে দেওয়া যায় তাহলে এই পেশেন্টগুলোর 50%-এ ভালো হয়ে যায়। হ্যাঁ, তো এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে যে এটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি, যেটা আপনার মানে তার ফ্যাব পোর্শনে অ্যান্টিজের যে রিসেপ্টর থাকে। কারণ হচ্ছে কি, আমাদের যে মায়োসাইট আছে কার্ডিয়াক মাসেলস, সে মাসেলের হ্যাজ এ মলিকুলার মিমিক্রি উইথ দ্যাট অফ দি কক্সেকি ভাইরাস। সো the antibody produced against এক মিনিট সালাম ভাই, এই যে শহীদুল্লাহ ভাই চলে যাবে, উনি একটু বক্তব্য দিয়ে চলে যাক, উনি চলে যেতে চাচ্ছেন, ওনার ব্যস্ততা আছে। আমার একটা আবেদন হবে, কৃষি বিশেষজ্ঞ যারা শুনছেন, যদি কখনো কোনো পেশেন্ট দেখেন যে আপনারা নিউমোনিয়া ডায়াগনোসিস করছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তারপরও তার টেকিকার্ডিয়া টেকিপনিয়া এগুলো কমছে না, প্লিজ ডু অ্যান এক্স-রে অ্যান্ড ডু অ্যান echo for early diagnosis to save the life, because heart transplant, although it is an answer, but it is not available or not suitable in our perspective. Thank you very much for giving me the chance. Thank you, Hannan. থ্যাংক ইউ স্যার। কর্নেল হান্নান, একটু শহীদুল্লাহ ভাইকে আপনি ফ্লোর দেন। জি ম্যাডাম, আমি জানি, ডিয়ার অডিয়েন্স, উই নো we are passing a very crucial time with the COVID-19 situation, and the chairperson of our National Advisory Technical Committee, Professor Shahidullah sir, is very busy. We are very happy and grateful that sir, in his busy tight schedule, he joined with us. So we will like to listen some valuable opinion and advices from sir about our Childhood Trust. Thank you, sir. Thank you. First of all, it's a great pleasure for me to join today the 7th foundation anniversary and scientific webinar organized by Childhood Trust Bangladesh. And today's chairperson, Professor Isar Khan sir, very respected teacher for all of us. And also Professor Habib Millat and Brigadier General
Professor Nurunnar Fatima, the speakers, and the distinguished colleagues. I'd like to thank you for inviting me. If I would be able to be with you for a longer time, it would be a great pleasure for me. But because of my various commitment, I need to leave. What is important is today is the 7th anniversary, which is that 7 is always a lucky number. Maybe that even it is a pandemic, COVID pandemic, but it may be even more lucky days for Child Heart Trust Bangladesh. You are doing a commendable job, very commendable job. So you are giving service to the patients, you are organizing scientific seminars, and you have made a footprint. I wish you all success. And anytime in your journey, if I can be with you, I'll be always with you. Thank you very much for giving me the opportunity to say a few words. Thank you again. Thank you, sir. We are really happy with your valuable opinions, and we know always you are with Child Heart Trust Bangladesh, and we Thank you, Shahidullah Bhai. I cannot say no to Brigadier Nurunnar Fatima. I can never say no to him, no to her. Thank you so much. Thank you, sir. That's why we recall it as our respect. My respect and salam to Esar Khan sir. I will talk to him later on again. Thank you, sir. Sir, thank you very much. Assalamu alaikum, sir. Dear audience, so we are going to listen few words here, few more words from our panel of experts on ECMO. Professor Kazi Abul Hasan sir, who is the Honorable Joint Secretary of Child Heart Trust Bangladesh and renowned pediatric cardiac surgeon in the country. Professor Kazi Abul Hasan sir will, and after this, I like to invite our Professor Sajal Banerjee sir also is here with us. We are very happy to sir get him. And after that, I think we will also hear a few valuable words from Professor Sajal Banerjee also. Now I like to invite Professor Kazi Abul Hasan sir, Joint Secretary, Child Heart Trust Bangladesh. Sir, আপনি unmute হবেন. Professor Kazi Abul Hasan sir, unmute হবেন please. Thank you, sir. You are unmute. Is it audible now? Sir, is audible. Screen sharing হচ্ছে না. Screen sharing হচ্ছে না. I think Beksimku, please help start for screen share. Yeah. Thank you, everyone. Professor Nurunnar, it is her. Can you listen to me? Yes, you are audible. Yeah. নুরুন্নাহার ইনিশিয়েটিভ নিয়েছিলেন বলে আজকে এই 7 বছরের মাথায় এসে আমাদের অর্গানাইজেশনতে কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। রেসপেক্টফুলি স্মরণ করি আমাদের স্যারকে। এমআর খান স্যার আমাদেরকে পথ দেখিয়েছিলেন এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়ে রাখবার জন্য। তিনি আরো কিছু করবার চেয়েছিলেন, আনফরচুনেটলি আল্লাহ হ্যাড টেকেন হিম ইন হিজ লং জার্নি। আমি সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের মেন্টর, দেশের প্রথম পায়োনিয়ার কার্ডিয়াক সার্জন এসআর খান স্যারকে, যার ছায়া আমরা এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। হাবিবে মিল্লাত এমপি সরাসরি আমার সঙ্গে পিজিতে ট্রেনিংয়ে ছিলেন। তার কাইন্ডনেস পিডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অফ বাংলাদেশের জন্য, আমাদের এই চাইল্ড হার্ট ট্রাস্টের জন্য, সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। আমরা আশা করব তার সহযোগিতা পেলে হয়তো আমরা মাথা গোজার মতো একটা জায়গা পেয়ে যাব। এবার আসি আমাদের বিশেষ টপিক। দুটো টপিকই অসাধারণভাবে সুন্দর, গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য এই ক্রান্তিকালে হলেও সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। মাত্র 3টি, সম্ভবত 4টি হসপিটালে এখন একমো সার্ভিস দেওয়ার সুযোগ আছে, যদিও তারা এখনো পর্যন্ত ইনিশিয়েটিভ নেন নাই, কার্যকরী করেন নাই। আমরা একমো রিলেটেড কথাটা পরে বলি, আগে আশফাক এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে ডিসিএম এর উপরে। ডিসিএম সম্পর্কে আমাদের সবারই আরো বেশি মন দিয়ে পড়ার প্রয়োজন আছে। আশফাকের সঙ্গে সামান্য একটু শেয়ার করব।
গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটালের ডাটা অনুযায়ী BCM এর পার্সেন্টেজ হলো 5.5 পার 1000। প্রতি বছরে নতুন 36 পার নট 1000 সরি লাখ 36 পার লাখ নতুন পেশেন্ট অ্যাড হচ্ছে। প্রবাবলি উই আর নট বিয়ন্ড দ্যাট লিমিট। এরপরে চিলড্রেন্স লেস দেন 18 ইয়ার্স যাদের পার্সেন্টেজ হলো 0.57 পার 1000। এই বিশাল ডাটা হিসাবে আমাদের এখানকার ডাটার সঙ্গে নুরনহার হ্যাড এ গ্রেট পাবলিকেশন সম্ভবত তার সঙ্গে কোইনসাইড করে। আমাদের যেহেতু সার্ভিস সিস্টেমটা এখনো সো পুয়ার, সো নেগলেক্টেড যে আমরা স্ট্যাটিস্টিক্স দাঁড় করাতে পারি না। তবে আমার মনে হয় না যে ইংল্যান্ডের এই ডাটার সঙ্গে আমাদের খুব বেশি পার্থক্য হবে। যখন আমি হাসপাতালে ছিলাম তখন অনেক পেশেন্ট দেখেছি, সালাম সাহেব চিকিৎসা করেছেন। দ্বিতীয় পয়েন্ট, আশফাক সম্ভবত বলেছেন যে এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসিটা খুব কম ইন্ডিকেটেড, কিন্তু আমার মনে হচ্ছে যে এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি ডায়াগনোসিস কনফার্ম করবার জন্য, টাইপ অফ DCM ডায়াগনোসিস করবার জন্য, লং টার্ম ট্রিটমেন্টে কি বেনিফিট পাবে, এবং স্পেসিফিক ভাবে এটি বলতেই হবে যে এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি টাইপের উপরে নির্ভর করে এই পেশেন্টের ট্রান্সপ্লান্টের পরে মোর দ্যান 3 ইয়ার সার্ভাইভাবিলিটি থাকবে কি না। এখন অ্যাডাল্ট পেশেন্টের, যেসব পেশেন্টের BCM এর পরে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এদের কিছু কিছু পেশেন্ট আমাদের দরজায় আসে বাইরের দেশে, তারা ট্রান্সপ্লান্ট করিয়েছেন 10 বছর 15 বছর পর্যন্ত রেকর্ডেড। দে আর টেকিং দেয়ার adequate medication either completely or incompletely. I should not disclose on point. I had seen 2 patients, those are transplanted in France. They are collecting their annual medication and selling in Bangladesh. These medicines is going outside Bangladesh through brokers. Still then they are surviving. Our third point, ইমিউনোগ্লোবুলিনের ব্যাপারে আমার সার্ভিস সময় দেখেছি ABM সালাম সাহেব অনেক পেশেন্টকে ইমিউনোগ্লোবুলিন দিয়েছেন। ইমিউনোগ্লোবুলিনের বেনিফিট তারা যে পেয়েছে এর কিছু প্রমাণ দেওয়া যেতে পারে। খুলনাতে যেহেতু আমার বাড়ি, আমি মাঝে মাঝে যাই, আমার পরিচিত প্রায় 1 ডজন পেশেন্ট আছে। তাদের সেই প্রথম যুগে 1 বছর বয়সের আগেই তারা ইমিউনোগ্লোবুলিন সাপ্লিমেন্টেশন পেয়েছে, থেরাপি পেয়েছে, adequate management করছে। Well, still then the patients are surviving, but progressively they are deteriorating. We cannot support this patient with transplant now. Now, ECMO যে বিশাল রোল, এই বিশাল রোলের ভিতরে সবকিছুই আমিরুল বলেছেন, এবং আমার বিশ্বাস আমরা সবাই যদি আত্মিকভাবে চেষ্টা করি ECMO এস্টাবলিশ করতে খুব বেশি একটা সময় লাগার কথা না। আমাদের প্রায় প্রত্যেক হসপিটালেরই পারকিউশনিস্ট আছে, পারকিউশন টেকনিশিয়ান আছে, ফুল টাইম অ্যানেস্থেসিওলজিস্ট আছে। ইনস্ট্রুমেন্টাল সাপোর্টের ভিতরে যে এক্সট্রা ডিভাইসেস প্রয়োজন, এই ডিভাইসেস গুলো খুব বেশি একটা কস্টলি এটা বলা যাবে না। সামথিং 3.5-4 লাখ টাকা হইলে এক্সট্রা কস্ট গুলো একজনের জন্য ইনিশিয়েশন শুরু করা যায়। বাট where there is bridging for LVAD is really costly in most of the setup. আমাদের যে 80% of the poor patient, এদের জন্য এটা কল্পনা করাটা রিয়েলি টাফ। ইভেন সিম্পল অপারেশন লাইক ট্রান্সপ্লান্ট আমরা এস্টাবলিশ করতে পারছি না, কারণ ডোনার এক, পরবর্তীতে সাপোর্ট, মাস গেলেই লাখ টাকার ঔষধ, যখন বছরে 1 লাখ টাকার ঔষধ প্রয়োজন হয়, সেই সব পেশেন্টের জন্য আমাদের হা হুতাশ করা ছাড়া আর কিছু করার প্রয়োজন হয় না। অ্যাজ এ সার্জন আমিরুল কিংবা হান্নান তারা দেখেছে ট্রান্সপ্লান্ট
is a very simple operation. I think আপনারা সবাই এ ব্যাপারে সহমত। আমাদের যদি এরকমের কোনো একটা ভেন্যু সেট আপ করা থাকতো যেখানে চ্যারিটেবল সাপোর্ট পাওয়া যাবে, তাহলে এই ট্রান্সপ্লান্ট পর্যন্ত যেতে আমাদের যা প্রয়োজন তার সবকিছুই আমরা করতে পারতাম। আমাদের যে সার্জন নেই সেই ডেফিসিয়েন্সিও ফিল আপ হতো। কতদিনের ট্রেনিং প্রয়োজন একজন করোনারি বাইপাস সার্জনের জন্য, কতদিনের ট্রেনিং প্রয়োজন একজন পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনের জন্য টু লার্ন ট্রান্সপ্লান্ট? This is simply months, 3 months. I think with this all opinions, thanks to both the presenters, those who have presented nicely these papers, we have just brain have a storm. The এত সুন্দর প্রেজেন্টেশন গুলোকেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। ভবিষ্যতে বাংলাদেশ যেখানে প্রোগ্রেস ইজ মাস্ট, আমাদের দেশের উন্নয়ন আরো হবে, আরো সুন্দর জীবনযাপনের আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তখন আমরা আরো ভালো কোনো সেট আপ পাবো, যে সেট আপে আমরা চ্যারিটেবল হিসাবে অনেক পুর পেশেন্টকে, অ্যাবল পেশেন্টকে সাপোর্ট দিতে পারবো। স্যারকে অনেক দিন পরে অন্তত ছবিতে দেখলাম। সালাম স্যার, আসসালামু আলাইকুম। Sir, thank you very much, sir. I think when sir will unmute, sir will give a reply of your salam. Thank you very much for your good words regarding the ECMO and dilated cardiomyopathy. You are, sir, you have rightly said the heart transplantation is not, the procedure is not a very difficult one. It's very easy. All cardiac surgeon can do it. But the important thing is its treatment of the heart transplant program. So ECMO is the essential part of the heart transplant program, and to develop the awareness among our peoples for the heart, because to get a heart from the brain death patient, it's already it passed in our Jatiyo সংসদ, in our parliament is already passed. So basing on this, we can start our work on the heart transplantation. I think inshallah future we will work on it. So now I like to invite Professor Sajal Banerjee, Professor of Cardiology and Bangladesh Bangabandhu Sheikh Mujib Medical University, Bangladesh Medical University. We want to hear few valuable words from Professor Sajal Banerjee, sir. সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। Professor Sajal Banerjee, sir. Thank you, sir. সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। শোনা যায় আমাকে? শোনা যায়? Yes, sir. Yes, sir. তো আসলে আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানে জয়েন করেছি মূলত আমার নিজের উৎসাহে, এই কারণে যে আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট না, সার্জনও না, পেডিয়াট্রিক সার্জনও না, কিন্তু আমার একটা ভিন্ন উৎসাহ আছে এই কারণে যে এরকম একটি ভলান্টারি ফিলান্থ্রপিক চ্যারিটেবল অর্গানাইজেশনের আজকে জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানে যদি আমি থাকতে পারি তাহলে ন্যাচারালি আমার নিজেরও ভালো লাগবে এবং আমি তাদের কথাবার্তা শুনে নিজেকে একটু আলোকিত করার চেষ্টা করব। তো সবার কথা শুনেছি এবং এইরকম একটি অর্গানাইজেশন এত স্ট্রাগল করে চলছে এই জনমানুষের একটু হাসি ফুটানোর জন্য, একটু সুখের দিন দেখানোর জন্য। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট না করে পারবো না এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে এই অর্গানাইজেশন যেন আরো সফলভাবে সবল হয়ে, মানে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা মতো সবল হয়ে যেন আরো ভালোভাবে কাজ করতে পারে ভবিষ্যতে। আমি সালাম জানাবো আমার টিচার, ডিরেক্ট টিচার প্রফেসর এসআর খান স্যারকে। আজকে উপস্থিত আছেন প্রফেসর হাবিবে মিল্লাত, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার ফাতেমা, প্রফেসর সালাম সহ যারা এখানে উপস্থিত আছেন। প্রফেসর শহীদুল্লাহ সাহেব চলে গেছেন, তো
সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের এই অর্গানাইজেশনের আজকে জন্মদিনে শুভেচ্ছা জানাই, যেন এই অর্গানাইজেশন সামনের দিনগুলোতে যেন আরো বিকশিত হয়ে সুন্দরভাবে কাজ করতে পারে এবং এই বিশেষ করে যাদের জন্য অর্গানাইজেশন তাদের জন্য যেন আরো সক্ষমতা নিয়ে কাজ করে তাদের মুখে হাসি ফুটাতে পারে। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ এবং সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনার মূল্যবান অনুপ্রেরণামূলক কথাগুলোতে আমরা আসলে সত্যি অনুপ্রাণিত এবং আশা করি চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের চলমান আন্দোলনে আপনি আমাদের সাথে থাকবেন স্যার। অবশ্যই অবশ্যই। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমাদের যার আমরা অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছি, আমাদের মাননীয় প্রধান অতিথি সিরাজগঞ্জ 2 আসনে সংসদে জাতীয় সংসদ সদস্য মহোদয় অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। আমরা এখন আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয়ের কাছ থেকে প্রধান অতিথির মূল্যবান কথাগুলো শুনবো। আমি আমাদের প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সরি, আমি খুবই দুঃখিত যে আজকে একটি চমৎকার একটি অনুষ্ঠান, শুনতে পাচ্ছেন? চমৎকার একটি অনুষ্ঠান, কিন্তু আমাকে ট্রাভেল করতে হচ্ছে। আসলে এত জ্যাম যে আমি 4 ঘন্টা হলো গাড়িতে বসে, 4.5 ঘন্টা হলো বসে আছি এবং একটা জায়গায়। তো আজকে আমি খুবই খুশি যে চাইল্ড হার্ট ট্রাস্টের পক্ষ থেকে 7ম বর্ষপূর্তিতে আপনি অনুষ্ঠানটি মেলার আয়োজন করেছেন এবং আমাদের মধ্যে আমি আজকে আসলে স্মরণ করছি এমআর খান স্যারকে, যিনি এর আগে অনেকগুলো অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ে গেছে, তার রূহে মাগফিরাত কামনা করি। আমাদের মধ্যে আমাদের কার্ডিয়াক সার্জারি লিজেন্ড, যিনি সত্যিকার অর্থেই এই দেশের কার্ডিয়াক সার্জারিকে এগিয়ে দিয়েছেন, আমরা এখনো তাকে সবসময় তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, প্রফেসর এসআর খান স্যার। তিনি আজকে আছেন, সভাপতিত্ব করছেন। স্যারের সাথে অনেকদিন পর দেখা হলো, সত্যিকার অর্থে যে হয়তো স্যারের সাথে কাজ করার সুযোগ হয়নি, কিন্তু স্যার আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে অনেক দূর এগিয়ে দিয়েছেন বাংলাদেশে। আর আমি ডক্টর নূরনাহার ফাতেমা, প্রফেসর ডক্টর নূরনাহার ফাতেমা, তিনি বাংলাদেশে একটি পিডিয়াট্রিক কার্ডিওলজিতে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন এবং ইন্ডিপেন্ডেন্স পদক পেয়েছেন, তাকে অভিনন্দন জানাই। আর আমাদের সজল ব্যানার্জি দা কিংবা আমাদের আরো যারা জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে ওয়ান স্টপ হার্ট সেন্টার যেটার কথা বলা হয়েছে, এই ব্যাপারটির দিকে আসলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে এখানে, যে যদি সত্যিকার অর্থে আমরা সেটা চালু করতে পারতাম তাহলে হয়তো আমরা মানুষের বেশি উপকার দিতে পারতাম। আর একটি ব্যাপার খেয়াল রাখতেই হবে যে আমাদের দেশে হয়তোবা পেডিয়াট্রিক সার্জারির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন 50,000 টাকা দেয়, কিন্তু এই টাকাটা খুবই আসলে কম, সেটা আমরাও মনে করি, যদিও আমরা ধন্যবাদ জানাই যারা দিচ্ছেন তাদের প্রতি, সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। কিন্তু এই যে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, এইটা আসলে আমাদের দেশে সম্ভব নয় করা যদি না আমরা কেউ না কোনো ভাবে সহযোগিতা পাওয়া যেতে পারে। এবং ব্যক্তিগত দান কিংবা সংস্থার দান দিয়ে আসলে কতদিন টিকে থাকা সম্ভব, বা এই 17-18 কোটি দেশের মানুষের যে পার্সেন্টেজের কথা বললেন তাতে চিকিৎসা দেওয়া সম্ভব, সেটা সত্যিকার অর্থে প্রশ্ন সাপেক্ষ। যদিও আপনি অনেক ভালো কাজ করছেন এবং 2,500 মানুষ কনজেনিটাল হার্ট ডিজিজের ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, খাদ্য সহায়তা দিয়েছেন, কিন্তু তারও আমি মনে করি যে এটা বড় একটা দায়িত্ব রয়েছে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজে। কারণ হচ্ছে যেখান থেকে মানুষের ফিনান্সিয়াল কোনো কনস্ট্রেন না দিয়ে তারা স্ট্যান্ডার্ড একটা হেলথ কেয়ার পাবে, এইটা বাস্তবায়ন করা খুব জরুরি। বাংলাদেশে এটার বাস্তবায়ন হচ্ছে এখন 53%। আমরা জোর দাবি জানাই যে এটা যদি অন্তত 190%, 100% করা হয়, তাহলে কিন্তু কোনো মানুষকেই অন্তত তাদের সঠিক চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। একটা কথা আমি প্রেজেন্টেশনে দেখলাম যে যখন মানে বাবা মার বয়স কম থাকে তখন তারা অর্থনৈতিকভাবে ততটা সচ্ছল না হতে পারে না, তো শেষের দিকে হয়তো হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আসলে সেই পেশেন্টকে চিকিৎসা করার জন্য। আর এই কনজেনিটাল হার্ট ডিজিজ সত্যিকার অর্থে যতই দিন যেতে যায় মোস্ট অফ দেম এটা ট্রিটমেন্ট করার পর্যায়ে থাকে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।
আমাদের দেশে কার্ডিয়াক সার্জারি, কার্ডিওলজি, অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক্স দুটোই বেশ এগিয়ে গেছে এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের যারা আছেন, যারা কাজ করছেন, তারা আন্তর্জাতিক মান সম্পন্ন। এবং আমি এটা দুঃখজনক যে আমি শুনলাম যে সেন্ট্রাল হসপিটালে যেখানে আমরা মিটিং করেছি, এমআর খান স্যার ছিলেন, সবাই ছিলেন সেইখানে, আপনারা সকলে ছিলেন, হান্নান সহ। তো আমরা সেখানে নাই, এখন অন্য কোথাও আছেন। আমরা একসঙ্গে উদ্যোগ নিতে পারি, হয়তো এই ওয়েবিনার একটা আমাদেরকে জানানো হলো, তো আমরা সবার সাথে কথা বলে কতদূর কি করা যায় আমরা একটা চেষ্টা করতে পারি। আর দ্বিতীয়টি যে তার সর্বশেষ যেটি হার্ট ট্রান্সপ্লান্ট সম্বন্ধে বলা হলো, আসলে হার্ট ট্রান্সপ্লান্টের রেজাল্ট এবং তার যে কস্ট, যদি একটা মানুষের জীবন অমূল্য সম্পদ, কিন্তু এইটা কোনো ফ্যামিলির পক্ষে বেয়ার করা সম্ভব না। আমার মনে আছে আমি এই ডিপার্টমেন্টে কাজ করেছি, আমি যখন ডাবলিন ম্যাটার হসপিটালে ছিলাম, আমি দেখেছি মাসের পর মাস আইসিইউতে থাকতে হয়। ট্রিটমেন্ট আমি আজ সার্টেন লেভেল পর্যন্ত থাকে, সার্টেন ইয়ার্স। এবং তারপরে আরেকটি হচ্ছে যে আর্টিফিশিয়াল যেগুলোর কথা বলা হয়ে থাকে বাংলাদেশে আমরা করতে পারি, কিন্তু সত্যিকার কয়জন এফোর্ড করতে পারবে সেই কথাটি আমাদের মনে রাখতে হবে, এবং রেজাল্টটা কতটুকু করতে পারবো। তবে থেমে থাকলে তো হবে না, চলে যেতেই হবে। আমাদের দেশটা তো স্বপ্ন দেখছে 2041 সনের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে। তা আমাদের হেলথ সেক্টরেও এই ব্যাপারে আসলে যারা, আমি প্রফেশনটা চেঞ্জ করেছি সত্যিকার অর্থে, কিন্তু আমার মনটা প্রফেশনের সাথেই আছে। তো সেই হিসেবে যদি আপনারা দাবি তোলেন, আমরা সকলে মিলে দাবি তুলি, আমি মনে করি বাস্তবিকভাবেই কিছু করা সম্ভব। এবং চাইল্ড হার্ট ফাউন্ডেশন বা চাইল্ড হার্ট ট্রাস্ট যে কাজটি করছে, সেই কাজটিকে সহযোগিতা করা সম্ভব। আমি দেখছি খুবই ভালো কাজ করছেন এবং প্রফেশনালি সবাই এত ভালো কাজ করছেন যে অবিশ্বাস্য। এবং যে পরিশ্রম করছে আমাদের সার্জনরা, আমাদের কার্ডিওলজিস্টরা, আমাদের সকল প্রফেশনালরা, তাতে সত্যিকার মধ্যে প্রশংসার যোগ্য। তা আমি, আমাকে দাওয়াত করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার স্যার এসআর খান স্যার, তাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। স্যার প্রেজেন্ট করছেন আমার জন্য, এটা সৌভাগ্য আমার জন্য, এটা একটা। এই সৌভাগ্য দেওয়ার জন্য আমি আপনারা যে আয়োজক সবার কাছে কৃতজ্ঞ। এবং আমি যদি কোনো সহযোগিতা করতে পারি কোনো ব্যাপারে, দয়া করে কোনো হেসিটেট করবেন না, আমাকে জানালে আমি অন্তত কিছু না করতে পারি, সাথে থাকবো আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরাও আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও যখন এই চাইল্ড হার্ট ট্রাস্টের দাওয়াত পান, কখনো আপনি না বলেন না। এবং আমরা আশা করি আমাদের চলমান আন্দোলনে চাইল্ড হার্ট ট্রাস্টকে, যেখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছিলেন আমাদের স্বপ্ন চিকিৎসা একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল নির্মাণ করা, এটা আমাদের চাইল্ড হার্ট ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা নুরুন নাহার ম্যাডামের স্বপ্ন এমআর খান স্যারের সাথে ছিল। আমরা আশা করি এরকম একটা জায়গায় আমরা যেতে পারবো এবং বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি, কার্ডিওলজি সহ এই হৃদরোগ চিকিৎসাকে আসলে আন্তর্জাতিক মানের। আমি জানি, আমি বিভিন্ন দেশে সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে যখন ট্রেনিং করেছি, কাজ করেছি, তখন আমি দেখেছি আমাদের কার্ডিয়াক সার্জন এবং কার্ডিওলজিস্টদের মান কোনো অংশেই তাদের চেয়ে কম নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি আমাদের সার্জন এবং চিকিৎসকদের মান অনেক ভালো। হয়তো আমাদের স্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সাপোর্ট হয়তো আমাদের কম থাকতে পারে, বাট আমরা এগিয়ে যাচ্ছি। আমি মনে করি হৃদরোগ চিকিৎসার জন্য এখন আমাদেরকে বিদেশে আর যেতে হবে না। আমাদের দেশের চিকিৎসক এবং সার্জনরাই স্বয়ংসম্পূর্ণ এদেশে খুব সুন্দরভাবে হৃদরোগীদের চিকিৎসা করার জন্য। এবং শিশু হৃদরোগীদের আসলে অবহেলিত, কারণ আমি পূর্বে বলেছি তাদের পিতামাতা দরিদ্র শ্রেণী থেকে আসছে, তারা সমস্ত খরচ বহন করতে পারে না। সুতরাং আমাদেরকে আমাদের মানবিক দিক থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে সাহায্য করে যেতে হবে শিশু হৃদরোগীদের চিকিৎসা সহায়তায়। শ্রোতৃমণ্ডলী, আমরা এখন আমাদের সভাপতির বক্তব্য শুনব, যে যিনি আসলে আমাদের কার্ডিয়াক সার্জারিকে সেই বাংলাদেশে প্রথম থেকেই, যিনি একজন পায়োনিয়ার কার্ডিয়াক সার্জন হিসাবে, কিংবদন্তি কার্ডিয়াক সার্জন হিসাবে, সকল কার্ডিয়াক সার্জনের মেন্টর হিসাবে যিনি কার্ডিয়াক সার্জারিকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেই আমাদের সর্বজন শ্রদ্ধেয় চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর এসআর খান স্যার দীর্ঘক্ষণ ধরে আমাদের সমস্ত বক্তব্য শুনেছেন। এখন আমরা স্যারের কনক্লুডিং রিমার্কস শুনে আমাদের আজকের সপ্তম জাতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সায়েন্টিফিক ওয়েবিনার আমরা শেষ করব। আমি ইনভাইট করছি সদ্য প্রফেসর এসআর খান স্যারকে আমাদের সভাপতি বক্তব্যের জন্য।
স্যার আনমিউট স্যার, এসআর খান স্যার আপনি আনমিউট হন স্যার, থ্যাংক ইউ স্যার, এখনো আনমিউট হননি, আপনি আনমিউট হন স্যার। স্যার আপনাকে শোনা যাচ্ছে না, ইউ হ্যাভ টু বি আনমিউটেড, মিউট হয়ে আছেন। ইয়েস, থ্যাংক ইউ স্যার, নাও উই ক্যান হিয়ার। শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা বেশ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেসিডেন্টের কাজ কথা কম বলা, মানে খোদা হাফেজ করে দেওয়াটা হচ্ছে প্রেসিডেন্টের কাজ। সেভেন্থ চাইল্ডহুড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মিটিং ঘটনাচক্রে আমার জন্মদিনের সাথে মিলে গেছে, খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো যাই হোক, প্রফেসর কি বলে ওই যে হাবিবে মিল্লাত দ্বিতীয় না কি বলে সিরাজগঞ্জের শ্রদ্ধেয় জাতীয় সংসদ সদস্য, কি যাই হোক আর কি, ও তো আমার ভীষণ স্নেহের পাত্র। ওকে মাঝে মাঝে আমি এমনি ফোন করে জ্বালাইও। এর মধ্যে একটা জ্বালালাম ফোন করে যে একমো করার জন্য। ও দুইটা কথা বলছে, ও তো পলিটিশিয়ান, তো ও বলছে সারা দেশের লোকের সব তো করবই, কিন্তু একমো এমন একটা জিনিস, আমরা জানি ঢাকায় অনেক ধনী লোক মারা গেছে, ওই তারা ভেন্টিলেটরের সাথে অমুক হয়নি তমুক হয়নি। ওরা একটা না ওরা 20টা একমো কিনতে পারে। তো একমো দিয়ে ওরা কি করতে পারে, একমোতে 3 সপ্তাহ চলে, কোভিড 2 সপ্তাহের বেশি দিন টিকে না। অতএব একমো দিয়ে একটা চেষ্টা করা যেতে পারতো। মারা গেছে যে সে তো আল্লাহ তাকে নিয়ে যাবেনি সেটা প্রশ্ন না, কিন্তু মারা যাওয়ার সাথে আমাদের কোনো কথা নেই, কথা হচ্ছে যে বাঁচার সাথে। এই জন্য একমোর ব্যাপারে একমো এটা সর্বজনীন করার প্রশ্ন না, এটা একটা কমিটি থাকবে, সে ঠিক করবে যে কে কাকে দেওয়া হবে ইত্যাদি। আর মেইনলি একমোর খরচ তাকে নিজেকে বহন করতে হবে। ঢাকায় কয়েক ডজন লোক মারা গেছে যারা কোটিপতি, 1000 কোটিপতি কিনা, তো এই সমস্ত লোক একমো দিতে পারে না তো কি করতে পারে। তো যাই হোক, আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর এমআর খান স্যারের জন্য আমি দোয়া করি, স্যারকে আল্লাহ পাক জান্নাত নসিব করেন। সব দিক থেকে সে খুব ভালো কাজ করে, তাকে বহু কাল থেকে চিনি, আমি বিলেতে যাওয়ার আগ থেকে রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমি তাকে চিনি। সে আমার বাচ্চা দেখতেন তখন খুব আদর। এরপরে হাবিব মিল্লাতকে অনেক শ্রদ্ধা। শহীদুল্লাহ তো খুবই মিষ্টি, হি স্পিক্স সো ভেরি ওয়েল। সজলও খুবই শ্রদ্ধেয় স্নেহের। আর আব্দুল সালাম তো আছেই। কর্নেল আব্দুল হান্নান তো চ্যাম্পিয়ন, চেয়ারম্যান হয়ে গেছে একদম, সেটা এত সুন্দর করে অর্গানাইজ করছে। আর এর সব মধ্যমণি যে আমার মেয়ে ব্রিগেডিয়ার জেনারেল নুরেনার ফাতেমা, সে তো অবিসংবাদিত। তাকে আমি বহুকাল আগে তার একটা প্রেসক্রিপশন দেখে আমি বলেছি, আজ থেকে 35-40 বছর আগে, এই মেয়ে বহুদূর যাবে। আমাকে তো কেন স্যার বলে প্রেসক্রিপশন, তো তারপর তো সে বহুদূর গিয়েছে, আরো যাবে। তো আমি দুটো ছোটখাটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে এই অর্গানাইজেশন, এইটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, ভলান্টারি অর্গানাইজেশন। অনেক চেষ্টা করছেন সবাই, ফান্ড কালেকশন করছেন, সায়েন্টিফিক সেমিনার করেন, ডে টু ডে হেল্প করেন, ইত্যাদি খাওয়ান, খাবার দেন গরিব মানুষকে। আর এরপরেও আপনারা ফ্রি ইন্টারভেনশন করেন অনেক, বিশেষ করে তো যে যা পারে সবাই করে, নুরেন্নার ফাতেমা হয়তো বেশি করে, এবং বেশ কিছু অপারেশনও করেন ফ্রি ফান্ড রেজিং করেন। এই জন্য এই অর্গানাইজেশনের ব্যাপারে সবাই যা যা বলেছে, এর বেশি কিছু বলার নাই এবং সুযোগ নাই। একমো সম্বন্ধে আমি এইকে ওই কি নাম, আরে ওই যে আরে খালি মনে আসে খালি মুন্না, আমাদের জাতীয় কি বলে, কর্নেল আমিরুল স্যার, কর্নেল আমিরুল, না মুন্না, এমপি মহোদয় স্যার, কি নাম, জাতীয় সংসদ সদস্য হাবিবি মিল্লাত মুন্না। হাবিবি মিল্লাতকে আমি বেশ কিছুদিন আগে ফোন করে বলেছি যে তুমি পারবা, তখন তো বেশ খুবই লাইন মতো একমো প্রতিষ্ঠা করো। 3টা হাসপাতালে একমো আছে, তার মধ্যে একটা একমো যেটা চালু সেটা হলো আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শরীফুজ্জামান করে। বাচ্চাদের ক্ষেত্রে একমো মাঝে মাঝে লাগে। একমোতে এমন ব্যাপার কিছু না, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর, ওই যে কি বলে পাম্প, ওই যে কি বলে ওকে, সার্কুলার পাম্প, রোটারি না, কি বলে ওকে, সেন্ট্রিফিউগাল পাম্প। এমন কোনো সাংঘাতিক কোনো ব্যাপার না, কিন্তু এটার ব্যয় বহন করতে পারে অনেক লোক যারা মারা গেছে, যারা মারাই যেত একমো খেয়েই মারা যেত না, অসুবিধা কি।
কিন্তু একমো করে আর যদি কিছু লোক বাঁচতে পারে। তো হাবিবে মিলাদকে বলেছে সে আর কোনদিন আমাকে ফোন ব্যাক করে নাই, আমি এখন আবার ধরবো ওকে। এখন দেখো একমো এখন চলে এসছে লাইন, অনেকদিন আগে আমি ওকে একমো বলেছি। একমো এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা দিয়ে কোভিড-19 কে ডিফিট করা যায়। কোভিড-19 2 সপ্তাহের বেশি থাকে না, একমো 3 সপ্তাহ থাকে। আচ্ছা, 2 নম্বর কথা হলো যে হার্ট ট্রান্সপ্লান্ট। হার্ট ট্রান্সপ্লান্ট আজ থেকে 25 বছর আগে আমি করতে গেছিলাম, ছেলে পেলে আমার হাত চেপে ধরলো যে স্যার আপনাকে পুলিশে জেলে ধরে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। মানে বিউটিফুল কেস। একটা ছেলে ওই রিসিপিয়েন্ট কুষ্টিয়ার ছেলে ঘটনা চক্রে, ওর ভাই এসে বলল ভালো সুস্থ সবল ছেলে, কেন জানি না হার্টটা একেবারেই কাঁটা হয়ে গেছে, ইঞ্জেকশন ফ্যাকশন 15-20টি সব রকম। তো আমি বললাম যে ভাই দেখো এই, আর যে ছেলেটা হেড ইনজুরি হয়ে এসেছিল প্রফেসর রশিদুদ্দিন আহমদকে এসে দেখতে বললাম, উনি দেখে বললো না ব্রেন, সে খুব ভালো। তার আত্মীয় স্বজন সবাইকে আমি পরিষ্কার করে বুঝিয়ে বললাম, তারা একদম রাজি। আমি বললাম দেখো হার্টটা তো কবরের মধ্যে গিয়ে পচেই যাবে, ওই হার্টের ট্রান্সপ্লান্ট করবেন না স্যার আপনি করেন, আমি আপনার উপর খুব বিশ্বাস চাইছি। আমার ছেলেরা হাত থেকে ধরলো স্যার পুলিশ আপনাকে এখন ধরে নিয়ে চলে যাবে, আপনি হার্ট ট্রান্সপ্লান্ট করবেন বাঁচুক, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, হার্ট ট্রান্সপ্লান্টের ব্যাপারে হার্ট গুলো কিন্তু খুব ভালো, কোনো হার্ট ভাল কোনো জিনিস নাই যেটা এরকম নর্মাল। আল্লাহ তৈরি হার্ট একদম ভালো হার্ট। আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কয়েক হাজার লোক প্রত্যেক বছরই মারা যায়। এখানে একটা ম্যাজিস্ট্রেট লাগবে, একটা জজ লাগবে, থানা যে আর হেলিকপ্টারের সার্ভিস থাকবে, এমন কোনো ব্যাপার কি করতেছো? ট্রান্সপ্লান্ট এটা কোনো পলিটিক্যাল অ্যাকশন নেই, এটা একটা পিওরলি প্রফেশনাল ব্যাপার। প্রফেশনাল এক্সেলেন্স এক জায়গায় উঠে আসা, তারপরে আস্তে আস্তে দেখি করা। এবং এটা করতে গেলে একটা স্পেশাল ফান্ডিং লাগবে, পোস্ট অপারেটিভ ওই যে অ্যান্টি রিজেকশন ড্রাগ যেগুলো ব্যবহার করা ইত্যাদি। আর ইনিশিয়াল তো হার্ট ট্রান্সপ্লান্ট করে বাচ্চাদের করা হবে, বাচ্চাদের করা সহজ, ইমিউনিটি অনেক কম থাকে, অ্যান্টি ইমিউনিটি ড্রাগ কি বলে ওই সমস্ত অনেক কম লাগে, আর ডোনারের কোনো অসুবিধা নাই, খুব ভালো হেলদি হার্ট পাওয়া যায় অ্যানেনকেফালি বাচ্চা থেকে। এগুলো নিয়ে বহু চিন্তা ভাবনা করে আমি লিখে সুন্দর করে রেখে দিয়েছি, তো সুযোগই দেবে না লোকেদের কি করবো। যাই হোক, এখন তো আমার মনে হয় পার্লামেন্টে পাস হয়েছে বোধ হয় ডেথটা খুব ইম্পর্টেন্ট, ডেফিনেশন অফ ডেথ। তো এই জন্য আমি তো সবারই খুবই পেপার শুনে খুবই হয়েছে, অনেক কেস পেয়েছি, কার্ডিওমায়োপ্যাথির কেস অনেক পেয়েছি, ভাইরাসই খুব বেশি হয়। আগে আগে চিনে উঠতে পারতাম না, পরে দেখলাম ছোট ছোট বাচ্চারা কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসে, ওদেরকে ওই একটি ওষুধ দিলে পরে অনেক সুবিধা হয়। ইভেনচুয়ালি ওই বাচ্চাদের হার্ট ট্রান্সপ্লান্ট করতেই হয়, ভেরি ফিউ, অনেকেই কিন্তু ওষুধ খেয়ে বাঁচতে পারে। আল্লাহ সব কাজ সবাইকে দিয়ে করার না, এই জন্য বললেই তো হবে না হার্ট ট্রান্সপ্লান্ট। ইউ নিড লিডারশিপ, ইউ নিড ডিটারমিনেশন, ইউ নিড ডেডিকেশন, ইউ নিড কারেজ, সাহস থাকবে, এই কথা বলতে হবে না খালি। তো থ্যাংক ইউ ভেরি কাইন্ডলি, আপনারা খুব সুন্দরই করেছেন। আল্লাহ আমাকে লন্ডন থেকে বাই রোড গাড়ি চালিয়ে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে বাংলাদেশে নিয়ে এসছেন, কোন রিটার্ন টিকিট ছিল না আমার, আমি বাংলাদেশে এসেছি থাকার জন্য, এখানে কাজ করার জন্য। যেদিন যে কদিন পেরেছি করেছি, যেদিন 56 বছর না 57 বছর, সেদিন গাড়ি চালিয়ে চলে গেছি, ছেলেরা সব পিছনে তাকিয়ে দেখলো স্যার চলে গেল, আর আসবে না কোনোদিন। তাই এই অবস্থা, এগুলো সমস্ত করা সম্ভব। খুব সুন্দর করে বলেছে আমার হাসান যে সব কিছু করা চলে গেছি, ছেলেরা সব আজ এ পর্যন্ত আমরা এসেছি, আজ এখান থেকে আরো এগিয়ে যাবো। আপনারা 7th ফাউন্ডেশন অফ চাইল্ড হার্ট ফাউন্ডেশনে যে কাজ করেছেন, বিরাট কাজ করেছেন। হাবিবি মিল্লাত বেচারা খুবই এর সাথে এসছে, আগ্রহ করে এসছে, এসে উঠতে পারেনি। আর আপনাদের এই চ্যারিটি থাকুক, আর নুরিনার ফাতেমার স্বপ্ন বাস্তবায়িত হোক, আর কর্নেল আব্দুল হান্নান যেভাবে চালিয়েছে খুব সুন্দর, সজল ব্যানার্জি, শহীদুল্লাহ, এদের সবার সাহায্য কামনা করে আমরা আজকে এই মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা জেনে অত্যন্ত আনন্দিত এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে আপনার শুভ জন্মদিন। এজন্য আমরা আগামীকাল যদিও সময় প্রায় পার হয়ে 1 ঘন্টা আছে ইনশাআল্লাহ স্যার। যাই হোক, আমরা পরম করুণাময়ের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থ দীর্ঘ জীবন দান করুন। এটা খেয়াল করছেন কথাটা স্যার। সুতরাং আপনি যেন আমাদের সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আরো দীর্ঘদিন সুস্থভাবে আমাদের মাঝে থাকেন, এবং আমরা আশা করছি আপনি জীবদ্দশায় বাংলাদেশে যদি হার্ট ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম দেখে যেতে পারেন,
হয়তো আপনি দেখে না করেও যেতে হয়। আমাকে হাত চেপে ধরেছিল যারা, মানে কার্ডিয়াক হার্ট ট্রান্সপ্লান্টেশন এস্টাবলিশড হয়ে গিয়েছে। এটা আসলে সময়ের দাবি। আমাদের রোগীরা আস্তে আস্তে ক্রনিক মানে যেভাবে আগাচ্ছে, মানে রিপিটেড ইয়ে করার পরে, আপনার পিসিআই করার পরে, সার্জারি করার পরে আর আমাদের হাতে বাকি থাকবে হার্ট ট্রান্সপ্লান্টেশন। কারণ আমি ইন্ডিয়াতে দেখেছি দেবী শেঠির ওখানে যে একটি মেয়ে তার দ্বিতীয়বারের মতো হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সে ইন্ডিয়ার ফ্ল্যাগ হোল্ডার অ্যাথলেটস ওই মেয়েটি। তো সুতরাং এটাই আমাদের অনুপ্রেরণা। সে মাধ্যমে আমি স্যার আপনার অনুমতি নিয়ে আজকের সমস্ত অতিথিবৃন্দ। আমি একটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি, আমার খুব লাগে এই কথাটা। সেটা হলো যে যদি কোনো লোকের হার্টের কোনো কিছু হয়, পকেটের পয়সা দিয়ে চিকিৎসা করতে হয়, এটা তো একটা মারাত্মক আমার কাছে দুর্ঘটনা মনে হয়। হেলথ ইন্স্যুরেন্স অফ সাম কাইন্ড অবশ্যই থাকা উচিত, লিমিটেড হলেও থাকা উচিত। পকেটের কিছু হলে পারে পকেটে পয়সা দিয়ে চিকিৎসা করা, আর সেই কারণে মানুষ গরিব হয়ে যায়। মনে করো যে একটা যদি রিং পড়াতে হয় 2 লক্ষ টাকা দিয়ে, বাইপাস করতে হয় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দিয়ে, এটা কি একটা জুলুমের কথা। একটা পৃথিবীতে বিশেষ করে পাশ্চাত্য দেশে কোনো এরকম জায়গা নাই যে পকেটে পয়সা দিতে পারে। তো হেলথ ইন্স্যুরেন্স এর কথাটা আমি একটু এই করতে রেজিস্ট্রি করতে চাই এখানে। থ্যাংক ইউ স্যার। টিআইবি রিপোর্ট করেছিল যে বছরে 5% যারা ট্রিটমেন্ট নিচ্ছে এদের 5% লোক অতি দরিদ্র হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট কস্ট বেয়ার করবার জন্য। এই সমস্যাটা আমাদের দেশের জন্য প্রকট, এটা আপনি মনে করিয়ে দিয়েছেন স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আমরা প্রায় 2 ঘন্টা আমাদের আজকের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সায়েন্টিফিক ওয়েবিনার শুনেছি। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনেছেন এবং আমাদের দাতা যারা জাকাত এবং অনুদান দিয়ে চাইল্ড হার্ট ট্রাস্টের কে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের জন্মগত শিশু হৃদরোগীদেরকে সাহায্য করছেন, তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে বলবো, সুস্থ শিশু সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। সুতরাং আসুন আমরা তাদেরকে সাহায্য করি। খোদা হাফেজ, শুভরাত্রি।